একটি জঘন্য ও তিক্ত আত্মা যাকে কেউ কখনো দমন করতে পারেনি। খ্রিস্টান ধর্মের এক পাদ্রী যখন সেই আত্মাটিকে দমন করতে যায়, আত্মাটি তখন পাদ্রীর পরিবারের উপরই শুরু করে দেয় ভয়ানক তাণ্ডব। আস্তে আস্তে পরিবারটি মৃত্যুর মুখে ঢেলে পড়ে। পাদ্রী কি পারবে শেষ পর্যন্ত তার পরিবারকে বাঁচাতে? চলুন দেখে আসি মেটামরফোসিস নামের কোরিয়ান হরর সাসপেন্স থ্রিলার মুভিটি। মুভির শুরুতেই আমরা জুংসু নামের এক পাদ্রীকে দেখতে পাই। জুংসু এখানে একটা মেয়ের শরীর থেকে এক্সোরসিজমের মাধ্যমে প্রেতাত্মা দূর করার জন্য এসেছে। মেয়েটার শরীরের বেহাল দশা দেখে বোঝাই যাচ্ছিল যে আত্মাটা মেয়েটার শরীরকে অনেক দিন থেকে পজেস করে রেখেছে। এক্সোরসিজমের সময় আত্মাটা জুংসুর ধ্যান সরানোর অনেক চেষ্টা করে। সে নানা ধরনের কথা বলতে থাকে, কিন্তু জুংসু সেসবে কান না দিয়ে কনসেন্ট্রেশনের সাথে এক্সোরসিজম চালু রাখে। কিন্তু এই ইভিল স্পিরিট ছিল অনেক পাওয়ারফুল। প্রথমত ইভিল স্পিরিট নাটক করতে থাকে যে সে ক্রস আর হোলি ওয়াটার দেখে ভয় পাচ্ছে, কিন্তু একটু পরই ইভিল তার আসল রূপ দেখায় আর জুংসুকে বলে যে এই মেয়েটার তোমার উপরে অনেক ভরসা ছিল। ইভিল হাসতে হাসতে জুংসুকে বলে যে সে এবার আর এই মেয়েটাকে বাঁচাতে পারবে না। জুংসু যখন বুঝতে পারে যে এই ইভিল স্পিরিট ক্রস হোলি ওয়াটার এসবে একদমই ভয় পাচ্ছে না, তখন সে এক্সোরসিজমের লেভেল আরো বাড়িয়ে দেয় আর মেয়েটার কপালে হাত রেখে বাইবেল পড়তে থাকে। তখনই এই ইভিল স্পিরিট মেয়েটার ভয়েসে মেয়েটার মাকে ডাকে আর বলে যে মা, এই পাদ্রী আমার সাথে খারাপ কিছু করতে চাচ্ছে। এটা শুনে মেয়েটার মা, যে কিনা বাইরে দাঁড়িয়ে ছিল, সে এই ইভিল স্পিরিটের কথা বিশ্বাস করে নেয় আর সেখানে এসে এক্সোরসিজম ভেঙে পাদ্রীকে এক্সোরসিজম করা থেকে আটকাতে থাকে। এই সুযোগে সেই ইভিল স্পিরিট সেখান থেকে উঠে জানলার সামনে গিয়ে বসে পড়ে, যাতে এখান থেকে পড়ে সে মেয়েটাকে মেরে ফেলতে পারে। ইভিল যখনই সেখান থেকে ঝাঁপ দেয়, জংসু মেয়েটার হাত ধরে নেয়। তখন ইভিল পিছন থেকে মেয়েটার মায়ের শরীর পজেস করে নেয় আর বলে যে যখন তোমাদের খোদা এই দুনিয়ায় জন্মগ্রহণই করেনি তারও আগে আমি এই দুনিয়ায় এসেছি। এরপর সে আবারও সেই মেয়েটার শরীরে আসে আর হাত ছাড়িয়ে নিচে লোহার গেটের উপর পড়ে মেয়েটার মৃত্যু হয়ে যায়। এর পরের সিনে আমরা জুংসুর বড় ভাইয়ের ফ্যামিলিকে দেখতে পাই, যারা বাসা চেঞ্জ করে নতুন জায়গায় শিফট হচ্ছিল। আসলে তারা আর জুংসু একসাথেই থাকতো, কিন্তু ওই ঘটনার পর মেয়েটার মা সোসাইটিতে জুংসুকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা ছড়াতে থাকে, যেমনটা ইভিল স্পিরিট মেয়েটার মাকে বলেছিল। যেহেতু সমাজে জুংসুর নামে অনেক খারাপ কথা ছড়াচ্ছে, তাই জুংসুর বড় ভাইয়ের ফ্যামিলির জুংসুর সাথে থাকাটা একটু কষ্টকর হয়ে উঠেছিল, আর এজন্যই তারা জুংসুর থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য একটি নতুন বাড়িতে এসে শিফট হয়। জুংসুর বড় ভাইয়ের নাম গাং, গাংয়ের স্ত্রী মিয়ং। তাদের 3 সন্তান, বড় মেয়ে সিয়ন, ছোট মেয়ে হিউন আর ছোট ছেলে জুং। এরপর তারা নতুন বাড়িতে শিফট হলে রাতে খুব আজব আজব শব্দ শুনতে পায়, যেটা আসছিল পাশের বাড়ি থেকে। সেই শব্দের জন্য পুরো পরিবারই সেদিন রাতে আর ঘুমোতে পারে না। এরপর সকালবেলা গাং তার কাজে চলে যায়। এখন পর্যন্ত সবকিছু ঠিকই ছিল, কিন্তু গাং চলে যাওয়ার পর হঠাৎ জানালায় একটি বিড়ালকে খুবই বীভৎসভাবে মেরে ঝুলিয়ে দেওয়ার দৃশ্য দেখে তাদের বাড়ির ছোট মেয়ে হিউন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। সবাই মিলে হিউনকে হসপিটালে নিয়ে যায়। সেখানে গাং আসে। নতুন বাড়িতে এসে প্রথম দিনই এমন ঘটনা, তাদের কাছে বিষয়টা মোটেও সুবিধার মনে হয় না। এরপর সন্ধ্যায় হসপিটাল থেকে হিউনকে ডিসচার্জ করে দিলে তারা বাড়ি আসছিল। পথে প্রতিবেশীর গাড়িটা পার্ক করা ছিল, যার কারণে তাদের গাড়িটা সামনে এগোতে পারছিল না। এই বিষয়টায় রাগ হয়ে গাড়িটা সরানোর জন্য গাং প্রতিবেশীর বাড়িতে যায়। গাং বাড়ির উঠোনে বিভিন্ন জন্তু জানোয়ারের পচা গলা দেহ আর কঙ্কাল পড়ে থাকতে দেখে। এসব দেখে সে অনেক অবাক হয়ে যায়, কিন্তু আরো বেশি অবাক হয়ে যায় যখন সে বাড়ির ভিতরে ঢোকে, কারণ বাড়ির ভিতরের পুরো মেঝে রক্তে পরিপূর্ণ ছিল আর উপরে সিলিং এ ঝুলছিল উল্টো হোলি ক্রস আর বিভিন্ন প্রাণীর পচা গলার দেহ। সামনেই টেবিলে পড়েছিল মাদার মেরির মস্তকবিহীন মূর্তি। এসব কিছু দেখে গাঙের মনে হয় এই বাড়ির লোকটাই তাদের বাড়ির জানালায় সেই মৃত বিড়ালটিকে ঝুলিয়েছে। গাং এসব দেখছিলই, তখনই হঠাৎ এই বাড়ির লোকটা গাঙের সামনে চলে আসে আর গাঙের দিকে খুব আজব ভাবে এক দৃষ্টিতে তাকিয়েই থাকে। গাং লোকটাকে তার গাড়ি সরানোর জন্য বলে, কিন্তু লোকটা তবুও কোনো রেসপন্স করছিল না। এসব কিছু দেখে গাং কিছুটা বকাঝকা করে সেখান থেকে চলে যায়। এরপর মাঝরাতে দেখা যায় সেই প্রতিবেশী আবারও শব্দ করছে, যার কারণে আজকেও তারা ঘুমাতে পারছিল না। এবার গাং এসবে অনেক বেশি ডিস্টার্ব হয়ে যায় আর ভেবে নেয় সে পুলিশকে জানাবে। সে পুলিশকে সবকিছু জানিয়ে দেয় যে এই লোকটা তার বাড়িতে খুবই আজব আজব শব্দ করে, যার কারণে আমরা ঘুমাতে পারি না। আর তাছাড়াও এই লোকটা নিজের বাড়িতে বিভিন্ন জন্তু জানোয়ার মেরে ঝুলিয়ে রাখে। গাঙের মুখ থেকে পুলিশ এসব কিছু শুনে ইনভেস্টিগেশনের জন্য সেই লোকের বাড়িতে যায়। কিন্তু এটা কি?
বাড়ির ভিতরে গেলে তারা সবকিছুই একদম নর্মাল দেখতে পায়। সেখানে শুধু একটা ফ্যাব্রিক কাটিং মেশিন ছিল, যেটার কারণেই আসলে শব্দ হচ্ছিল। গাং এসব দেখে একদম শকড হয়ে যায় যে এই লোকটা কিভাবে মাত্র 4 থেকে 5 ঘন্টার মধ্যে তার বাড়িকে গুছিয়ে নিল। এরপর পুলিশ এই লোকটাকে তার এই আওয়াজ আসা কাজটি দিনে করতে বলে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা জংসুকে দেখি, যে তার রুমে বসে বই পড়ছিল। তখনই হঠাৎ জংসু উপরে সিলিং এ তাকালে দেখে মুভির শুরুতে দেখানো সেই মেয়েটার ভিতর থেকে ইভিল স্পিরিট তাকে বলছে যে সে খুব শীঘ্রই আসছে জংসুর পুরো পরিবারকে ধ্বংস করতে। এই সিনে জংসু একদম স্টপ হয়ে নিচে বসেছিল আর উপর থেকে রক্তের বৃষ্টি হচ্ছিল। এই রক্ত হোলি ক্রস আর বাইবেলের উপর পড়ছিল। তখনই হঠাৎ সেই ইভিল স্পিরিট জংসুর উপরে পড়ে যায় আর তখনই জংসু ঘুম থেকে উঠে পড়ে। আসলে এটা তার স্বপ্ন ছিল। এরপর পুরো রাত জংসু এটা ভাবতে ভাবতেই কাটিয়ে দেয় যে এটা সে কেমন স্বপ্ন দেখলো। এর পরের সিনে আমরা গাঙের ছোট মেয়েকে তার রুমে ঘুমিয়ে থাকতে দেখি। তখনই হঠাৎ কেউ যেন তার গায়ের কাঁথাটা সরিয়ে দেয়। হিউন মনে করে এটা তার ছোট ভাই করছে, তাই সে বিছানা থেকে উঠতে গেলে হঠাৎই তার বাবা তাকে আবার শুয়ে দেয় আর তাকে খুব খারাপ ভাবে দেখতে থাকে। হিউন একদম থমকে যায় যে তার বাবা তাকে এভাবে দেখছে। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার বাবা তার সাথে এমনটা করছে। এরপর একটু পরই গাং সেখান থেকে চলে যায়। পরদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে হিউন তার বাবার আচরণ একদম নর্মালি দেখতে পায়, যেন কাল রাতে কিছুই হয়নি। কিন্তু তবুও হিউনের তার বাবার সামনে থাকতে অনেক খারাপ লাগছিল। সে তার বাবার উপর রাগ করে সেখান থেকে চলে যায়। তবে আমরা তাদের মা মিয়ংকে খুবই আজব ভাবে খেতে দেখি, যেন সে না জানি কত দিন থেকে খাবার খাচ্ছে না। মায়ের এমন আচরণ দেখে বাড়ির সবাই একদম অবাক হয়ে যায়। এর পরের সিনে আমরা জংসুকে দেখি। সে তার এক্সোরসিজম ফেইলারের কারণে অনেক ডিপ্রেসড ছিল। এরপর রাতে গাং বাড়িতে আসলে সে তার স্ত্রীর আচরণ একদম নর্মালি দেখতে পায়। তাই সে তার স্ত্রীকে সকালের ব্রেকফাস্ট টেবিলের অমন আচরণের কথা জিজ্ঞেস করে, কিন্তু তখন তার স্ত্রী বলে যে তারা তো সকালে একসাথে ব্রেকফাস্টই করেনি। এই কথা শুনে গাং কিছুই বুঝতে পারছিল না। এর পরের সিনে আমরা গাংয়ের বড় মেয়ে সিয়নকে দেখি। সিয়ন বাথরুমে গোসল করছিল। তখনই তার মনে হয় কেউ যেন তাকে দেখছে। কে দেখছে সেটা দেখার জন্য কাজটা মুছতেই সে দেখতে পায় এটা তার ছোট বোন হিউন। হিউনের আচরণ আমরা এখানে খুবই আজব দেখতে পাই। সে সিয়নকে বলে, তোমার কি ভাই বোনের সাথে থাকতে সমস্যা হয়? যদি সমস্যা হয় তাহলে আমাদের মেরে ফেলো। এই আজব কথাটা বলে হিউন সেখান থেকে চলে যায়। সিয়ন কিছুই বুঝতে পারছিল না যে হিউন এমন কথা কেন বলল। তাই সে তার গোসল শেষ করে হিউনের রুমে যায় আর তাকে তার এমন আচরণের কথা জিজ্ঞেস করে। হিউন তখন তার বড় বোন সিয়নকে বলে যে সে তো রুম থেকেই বের হয়নি। এটা শুনে সিয়ন একদম অবাক হয়ে যায়। তখনই হিউন সিয়নকে তার রুমে নিয়ে আসে আর তার সাথে শেয়ার করতে থাকে যে কাল রাতে কিভাবে তার বাবা তার দিকে তাকিয়েছিল। হিউনের মুখ থেকে এটা শুনে সিয়ন মোটেও বিশ্বাস করতে পারছিল না। তাদের এসব কথাবার্তার মধ্যে হঠাৎই তাদের বাবা তাদের রুমে আসে আর বলে যে বাবার নামে এসব কথা বলা মোটেও ঠিক নয়। এই বলে তাদের বাবা একটা পকেট ছুরি নিয়ে তাদের দিকে আক্রমণ করে। তারা কোনোভাবে তাদের বাবাকে ধাক্কা দিয়ে বাইরে বের হলে দেখতে পায় তাদের বাবা সামনেই দাঁড়িয়ে আছে। তখনই তাদের বাবা সিয়নকে এক ধাক্কা দিয়ে সিঁড়িতে ফেলে দেয়। সিয়ন সেখানেই অজ্ঞান হয়ে যায়। হিউন তার বোনকে বাঁচাতে গেলে তার বাবা একটা হাতুড়ি নিয়ে তার পিছু করতে থাকে আর তাই সে কোনোভাবে লুকিয়ে পড়ে। হিউনকে খুঁজতে খুঁজতে সিয়নের জ্ঞান ফিরে আসে আর সিয়ন এসব কিছু আটকানোর চেষ্টা করলে তার বাবা তাকেই মারতে আসে। গাং তাকে হাতুড়ি দিয়ে মারবেই তখনই নিচ থেকে তাদের বাবা বলে ওঠে, উপরে এত কিসের শব্দ হচ্ছে? তখনই উপরে থাকা গাং সেখান থেকে চলে গেলে নিচ থেকে আসল গাং আসে আর উপরের অবস্থা এরকম দেখে সে জিজ্ঞেস করতে থাকে এখানে কি হয়েছে। উপরে থাকা হিউন আর সিয়ন তাদের নিজের বাবাকে দেখেই অনেক বেশি ভয় পেতে থাকে। তখনই হঠাৎ নিচ থেকে তাদের মা একটা হাতুড়ি নিয়ে উপরে আসে আর তাদের উপর আক্রমণ করতে থাকে। গাং কিছুই বুঝতে পারছিল না যে মিয়নের কি হয়েছে, সে এমন আচরণ কেন করছে। মিয়ন হাতুড়ি দিয়ে তার দুই মেয়েকে মারতে গেলে গাং নিজের হাতে সেই হাতুড়ির আঘাতটা নিয়ে নেয়। তখনই নিচ থেকে গাংয়ের ওয়াইফ চিল্লাতে থাকে যে উপরে এত আওয়াজ কিসের। তখনই উপরে থাকা গাংয়ের ওয়াইফ সেখানের একটা রুমে চলে যায় আর নিচ থেকে গাংয়ের আসল ওয়াইফ আসে। মিয়ন উপরের এমন অবস্থা দেখে একদম অবাক হয়ে যায়। গাং তখন সেই রুমের দরজাটা খুলে চেক করে যে যদি তার ওয়াইফ এখন নিচ থেকে উপরে এসে থাকে তাহলে এতক্ষণ তাদের উপর কে আক্রমণ করছিল। কিন্তু সেই রুমে সেই হাতুড়িটা ছাড়া আর কেউই ছিল না। এরপর তারা সবাই এই বিষয়গুলো ডিসকাস করছিল। তখন আমরা জানতে পারি যে তাদেরকে যারা
যারা তাদের বাবা মায়ের রূপ নিয়ে আক্রমণ করেছে তারা রিয়েল পার্সন ছিল না, বরং কোনো ইভিল স্পিরিট ছিল। আর এই ইভিল স্পিরিটেরা পরিবারের একে অপরের রূপ নিয়ে বিভিন্ন খারাপ কাজ করতে থাকে, যাতে করে তারা পরিবারের একে অপরের মধ্যে ঘৃণা সৃষ্টি করতে পারে। গাং বুঝে ফেলে যে তাদের উপর ইভিল স্পিরিটের ছায়া পড়েছে, তাই সে তার ছোট ভাই অর্থাৎ জংসুকে কল করে বিষয়টা জানায় আর তার কাছে হেল্প চায়। কিন্তু জংসু তখন বলে যে সে তার কাজে অনেকটাই বিজি, তাই সে আসতে পারবে না। আর এখানে জংসুর বড় ভাই গাংও অনেক সেলফ রেসপেক্ট ওয়ালা ছিল, যার কারণে সে সেকেন্ড টাইম জংসুকে রিকোয়েস্ট করে না। জংসু আসবে না এটা শুনে গ্যাং এর স্ত্রী অনেক বেশি চিল্লাতে থাকে যে জংসু কেন আসবে না, সে তোমার ভাই, আমরা তার জন্য কত কি করেছি, সে কি ভুলে গিয়েছে? এখন এটা শুনে গাং তার স্ত্রীর উপরে চিল্লাতে থাকে যে তুমি তার জন্য কিছুই করনি, আমি আমার ভাইকে আমার বাড়িতে থাকতে দিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে না জানিয়ে আমার ভাইয়ের কাছ থেকে এই বাড়িতে থাকার জন্য টাকা নিয়েছো। আর তুমি কখনো কি তাকে গরম খাবার খেতে দিয়েছো? সবসময় তো বাসি পচা নষ্ট খাবার খেতে দিতে। এই মুভিটায় রিলেশনশিপকে অনেক ভালোভাবে ডিজাইন করা হয়েছে, যেখানে বোঝা যাচ্ছে যে আপন আপনই হয় আর পর পর। কারণ যেই সাপোর্টটা গ্যাং তার ভাই জিংসুকে দিয়েছে সেই সাপোর্টটা তার ভাবি তাকে দেয়নি। এরপর সন্ধ্যাবেলা দেখা যায় জংসু তার ভাতিজা ভাতিজির কথা চিন্তা করে চলে এসেছে। এরপর সবাই একসাথে বসে জংসুকে সব কাহিনী বলতে থাকে যে তাদের সাথে আসলে কি কি হয়েছে। সবকিছু শুনে জংসু এই সিদ্ধান্ত নেয় যে তাদের বাড়িতে এক্সোরসিজম পারফর্ম করতে হবে। এখন জংসুর এই কথা শুনে বাড়ির অনেকেই ভয় পেয়ে যায়, কারণ লাস্ট টাইম জংসুর এক্সোরসিজমে একটি মেয়ে মারা গিয়েছে। তবে তখন জংসু বলে যে সে এই এক্সোরসিজম তার এক সিনিয়র পাদ্রীকে দিয়ে করাবে, যে অনেক প্রফেশনাল ছিল। এরপর রাতে জংসু হাঁটতে হাঁটতে প্রতিবেশীর সেই বাড়িতে যায়। সেখানে যে সেও সেসব কিছু দেখতে পায় যা গাং দেখতে পেয়েছিল। এসব কিছু উপেক্ষা করে জংসু ভিতরের রুমে গেলে সেখানে একটা মানুষের পচা গলা মৃতদেহ দেখতে পায়। তখনই জংসুর নজর যায় পাশে রাখা একটি ছবিতে। এই ছবিতে দেখানো ছোট মেয়েটা মুভির শুরুতে দেখানো সেই ইভিল স্পিরিট দ্বারা পজেসড মেয়েটাই, আর ওই ছোট মেয়েটার পাশে থাকা মহিলাটা মেয়েটার মা। এবার আমরা একটা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখতে পারি গাংয়ের পরিবার এই বাড়িতে আসার আগে সেই ইভিল স্পিরিট ওই মেয়েটার মাকে পজেসড করে আর তারপর এদিকে এসে এই বাড়ির এই লোকটিকে মেরে ফেলে। আসলে এই ইভিল স্পিরিট এসব কিছু করেছে শুধুমাত্র জংসুর উপর বদলা নেওয়ার জন্য, আর এজন্যই সে জংসুর পরিবারের পিছু নিয়েছে। এরপর পরদিন সকালে জংসু গাংকে বাড়ির বাইরে নিয়ে আসে আর তাকে বলে যে তার মনে হয় গাংয়ের বড় মেয়ে অর্থাৎ সিওন পজেসড, কেননা সে সকালের খাবারের পানিতে হোলি ওয়াটার মিশিয়েছিল আর সেই পানি সবাই খেলেও সিওন খায়নি। জংসু গাংকে এটাও বলে যে সে যে পাদ্রীকে দিয়ে এক্সোরসিজম করাবে সেই পাদ্রী থাইল্যান্ড থেকে এখানে আসছে, আর সেই পাদ্রী জংসুকে বলেছে তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করার জন্য। তাই জংসু আজকে পাদ্রীকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে যাবে, আর ততক্ষণ যেন গাং বাড়ির সকলকে দেখে রাখে, স্পেশালি সিওনকে। এরপর জংসু পাদ্রীকে আনার জন্য এয়ারপোর্টে যায়। তবে সেখানে পাদ্রী জংসুকে বলে যে তোমার আসার কি দরকার ছিল, আমি তো নিজেই তোমার ঠিকানায় চলে যেতাম। তখন জংসু বলে যে কিন্তু আপনিই তো বলেছিলেন আপনাকে রিসিভ করার জন্য, কিন্তু পাদ্রী বলে যে তিনি এমনটা বলেননি। জংসু তখন বুঝে ফেলে যে এ সবই সেই ইভিল স্পিরিটের করা চাল, যাতে জংসু তার পরিবার থেকে একটু দূরে যায় আর সেই সুযোগে সেই ইভিল স্পিরিট তার পরিবারের ক্ষতি করে। বিষয়টা বুঝতে পেরে জংসু দ্রুত পাদ্রীকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তবে তখন গাড়িতে অনেকগুলো কাক এসে মরে যেতে থাকে, যার কারণে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর অ্যাক্সিডেন্টটা এতই ভয়াবহ ছিল যে দেখে মনে হয় না যে কারে থাকা কেউই আর বাঁচবে। এর পরের সিনে দেখা যায় গাংয়ের ছোট মেয়ে হিউন মাদার মেরির মূর্তি নেওয়ার জন্য তাদের বেসমেন্টে গিয়েছে। তখনই কেউ তাকে তার নাম ধরে ডাকে। সে প্রথমত সেদিকে তাকিয়ে দেখে, তবে সেখানে কেউ ছিল না। তখনই আবার আরেক সাইড থেকে তাকে কেউ ডাক দেয়, আর সে যখনই সেদিকে তাকায় তখনই কোনো এক ইভিল ফোর্স তাকে টেনে বাড়ির গ্যাস হিটারের ভিতরে নিয়ে যায় আর আগুন ধরিয়ে দেয়। এভাবেই সেই ইভিল স্পিরিট হিউনকে জীবন্ত জ্বালিয়ে দেয়। আর এই সিনটা প্রচুর ভয়ানক ছিল। মানে হিউন কিউট ছিল, ছোট্ট একটা মেয়ে ছিল, তাকে এভাবে জ্বালিয়ে মেরে ফেললো। এর পরের সিনে আমরা গাংকে দেখি। গাং জংসুর কথা মতো তার বড় মেয়ে সিওনকে পাহারা দিচ্ছিল। তখন সিওন বাইরের মেইন গেট বন্ধ করার কথা বলে বাইরে যেতে ধরে। তখনই গাং পিছন থেকে এসে সিওনকে মেরে অজ্ঞান করে দেয়, কারণ গাং মনে করছিল সেই ইভিল স্পিরিট সিওনকে বাইরে নিয়ে যাচ্ছে তাকে বাইরে নিয়ে মেরে ফেলার জন্য।
তাই গাং সিওনকে আটকানোর জন্য তাকে অজ্ঞান করে বিছানার সাথে আটকে দেয় আর জংসুর আসার জন্য ওয়েট করতে থাকে যাতে জংসু এসে তার উপর এক্সোরসিজম করতে পারে। তখনই বাড়িতে জংসু আসে। জংসু খুবই আহত অবস্থায় ছিল। সে সবাইকে জানায় যে তাদের কারের খুবই খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আর সেই অ্যাক্সিডেন্টে তার সেই পাদ্রী এবং তার সাথে থাকা কিছু লোকজন মারা গিয়েছে। এরপর গাং জংসুকে এক্সোরসিজম শুরু করার জন্য বলে। জংসু এক্সোরসিজম শুরু করে সে সবকিছু সেট আপ করে একটা পাতলা ছুরি দিয়ে সিওনকে অনেক মারে। সে সিওনকে খুবই খারাপ ভাবে মারতে থাকে। মারতে মারতে সিওনের রক্তে পুরো বিছানা লাল হয়ে যায় আর সিওন প্রচন্ড ব্যথায় কাতরাতে থাকে। আর তখনই আমরা একটা শকিং সিন দেখতে পাই। অ্যাক্সিডেন্ট যেখানে হয়েছে সেখানে আমরা দেখি জংসু খুবই খারাপভাবে আহত হয়ে নিচে পড়ে আছে আর গাড়িতে থাকা সেই সিনিয়র পাদ্রী আর তার সাথে থাকা কিছু লোকজন মারা গিয়েছে। এখন প্রশ্ন হলো, যদি জংসু এখানে আহত অবস্থায় পড়ে থাকে তাহলে বাড়িতে কে এক্সোরসিজম করছে সিওনের উপরে? আসলে বাড়িতে থাকা এই জংসু আর কেউ না, বরং সেই ইভিল স্পিরিটই। সেই ইভিল স্পিরিট জংসুর রূপ নিয়ে সিওনকে মারতে মারতে প্রায় মেরেই ফেলছিল। তখনই মিয়ং তাকে আটকায় আর তার স্বামী গাংকে বোঝানোর চেষ্টা করে যে এভাবে সিওন কোনোভাবেই ঠিক হতে পারবে না, জংসুকে আটকাতে হবে আর নয়তো তাদের মেয়ে সিওন মারা যাবে। তবে গাং এই ইভিল স্পিরিটের উপর পুরোপুরি বিশ্বাস করে ফেলেছিল, যার কারণে সে মিয়ং এর কোনো কথাই শুনে না। আর এই বিষয়ে নিয়েই মিয়ং আর গাং এর মধ্যে ঝগড়া হতে থাকে। গাং মিয়ংকে আটকানোর জন্য তাকে মেরে অজ্ঞান করে দেয়। গাং আর তার স্ত্রী মিয়ং এর মধ্যে এমন ঝগড়া দেখে সেই ইভিল স্পিরিট অনেক খুশি হয়ে যায় আর সে তার আসল রূপ গাংকে দেখায়, যেটা দেখে গাং এর সেই ইভিল স্পিরিটের উপর প্রচুর রাগ হয়। সে সেই ইভিল স্পিরিটকে মারার চেষ্টা করে, তবে সেই ইভিল স্পিরিট গাংকে খুব ইজিলি হারিয়ে দেয়। সে গাংকে জানে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে জংসু চলে আসায় গাং কোনোভাবে বেঁচে যায়। এই ঘটনার ঠিক কয়েক সেকেন্ড পর গাং বেসমেন্ট থেকে তার ছোট ছেলের কান্নার আওয়াজ শুনতে পায়। গাং আর জংসু দৌড়ে বেসমেন্টে গেলে গাংয়ের ছেলে তাদেরকে গ্যাস হিটারের দিকে ইশারা করে আর তারপর যখন গাং হিটারের দিকে তাকায় সেখানে তার ছোট মেয়ে হিউনের জ্বলন্ত লাশ পড়েছিল। এটা দেখে বাবা গাং কিছু সময়ের জন্য একদম থমকে যায়। তখনই বেসমেন্টে সিউন আসে আর সে জংসুকে বলে যে আপনি আমাকে কেন এত মেরেছেন। তবে এবারে জংসু সেই ইভিল স্পিরিটের চাল বুঝে ফেলে, তাই সে সেখানে থাকা একটা আয়না সেই ইভিল স্পিরিটের দিকে করে আর আমরা সিউনের মধ্যে সেই ইভিল স্পিরিটের রূপ দেখতে পাই। সেই ইভিল স্পিরিটকে দেখে জংসু বাইবেল পড়তে থাকে আর আমরা দেখি যে সেই ইভিল স্পিরিটও জংসুর সাথে সাথে বাইবেল পড়ছিল। তার মানে এই ইভিল স্পিরিট এতটাই শক্তিশালী যে সে বাইবেলকেও ভয় পায় না। সে জংসুর উপর অ্যাটাক করে আর তার উপরে উঠে তার গলা টিপে তাকে মেরে ফেলার চেষ্টা করে। এমন পরিস্থিতিতে গাং জংসুকে বাঁচানোর জন্য সেখানে থাকা কিছু হোলি ওয়াটার সেই ইভিল স্পিরিটের পিঠে ঢেলে দেয়, যার ফলে সেই ইভিল স্পিরিট কিছুক্ষণের জন্য দুর্বল হয়ে যায় আর সে জংসুকে ছেড়ে দেয়। এরপর জংসু আবারও তার বাইবেল পড়া শুরু করে, কিন্তু এবারও কোনো লাভ হয় না। সেই ইভিল স্পিরিট দুই ভাইকেই প্রচন্ড মারে আর তারপর লাস্টলি সে যখন জংসুকে আহত করে গাংয়ের জান নিয়ে নিচ্ছিল তখনই জংসু উঠে গডের কাছে প্রে করে যে হে গড, আমি এই ইভিল স্পিরিটকে নিজের ভিতরে নিতে চাচ্ছি। এখন যেহেতু জংসু সেই ইভিল স্পিরিটকে তার নিজের ভিতরে তার নিজ ইচ্ছায় নিতে যাচ্ছে, তাই সেই ইভিল স্পিরিট জংসুকে পজেস্ট করে নেয়। কারণ আসলে এইসব ইভিল স্পিরিটেরা এটাই চায় যে কোনো মানুষ যাতে তাকে তার নিজের বডি তার নিজ ইচ্ছায় দিয়ে দেয়, আর জংসু এখানে সেটাই করেছে। এরপর সেই ইভিল স্পিরিট জংসুকে পজেস্ট করে নিলে জংসুর বডির ভিতরেই সেই ইভিল স্পিরিট আর জংসুর মধ্যে লড়াই হতে থাকে। এরপর একটা সময় জংসু একটা হোলি ক্রসের ধারালো অংশ দিয়ে গাংকে তাকে মেরে ফেলার জন্য বলে। তবে এটা করলে একটা সমস্যা হলো সেই ইভিল স্পিরিট তো মারা যাবেই, তবে সাথে সাথে জংসুও মারা যাবে। তাহলে গাং কিভাবে তার নিজের ভাইকে নিজেই মেরে ফেলতে পারে? এজন্য গাংয়ের পক্ষে এটা সম্ভব হয় না। আর তারপর লাস্টলি জংসু নিজেই নিজের পেটের ভিতরে সেই হোলি ক্রসের ধারালো অংশটা ঢুকিয়ে দেয়, যার ফলে সেই ইভিল স্পিরিট তো মারা যায়, সাথে সাথে সেও মারা যায়। আর এভাবেই জংসু তার ফ্যামিলির জন্য তার নিজের জীবন দিয়ে দেয়। এরপর লাস্ট সিনে দেখা যায় গাং তার ছেলেকে নিয়ে উপরে আসে আর সেখানে তার ওয়াইফ আর তার বড় মেয়েকে দেখে অনেক কাঁদতে থাকে, কারণ তারা এই ইভিল স্পিরিট থেকে মুক্তি তো পেয়ে গিয়েছে, তবে তারা এই যুদ্ধে তাদের পরিবারের দুইজনকে হারিয়েছে, মানে জংসু আর হিউন।
আর এখানে মেটামরফোসিস নামের এই মুভিটি শেষ হয়ে যায়। আশা করি তোমাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবে, থ্রিল টাইমকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফেজ।